আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ভারতীয় নৌবাহিনী, অর্থাৎ ভারতীয় নৌবাহিনী কতটা শক্তিশালী, কী কী সমরাস্ত্র আছে, তার সক্ষমতা কেমন এবং ভবিষ্যতে সেটা কতটা পোটেনশিয়াল থ্রেট তৈরি করবে বাংলাদেশের জন্য, এবং এই অঞ্চলে ভারতের উদ্দেশ্যটা কী সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো যারা একদম বিগিনার তারা ভিডিও না দেখলেই পারেন। ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট আছে বড় সংখ্যায়। ফ্রিগেটের মধ্যে আপনার আছে তরোয়াল ক্লাস। তলোয়ার ক্লাস হচ্ছে রাশিয়ার সহযোগিতা, রাশিয়ার অ্যাডমিরাল গিগোচারিভ ক্লাসের একটা ভ্যারিয়েন্ট, যেটা ইন্ডিয়া নিজের দেশেও তৈরি করে, আবার রাশিয়া থেকেও কিছুটা ক্রয় করছে আর কি। তো বর্তমানে ভারতের কাছে 7 থেকে 8টা এই ধরনের ফ্রিগেট সার্ভিসে আছে। এগুলো 4000 টন ক্যাটাগরির ফ্রিগেট বর্তমানে 7টা থেকে 8টা আছে, এবং ভবিষ্যতে এই সংখ্যা হবে 12 থেকে 13টা, মানে 12 থেকে 13টা হবে এই শ্রেণীর জাহাজ। তো এখানে কী আছে, 24টা ভিএলএস আছে, যেখানে আপনার 40 কিলোমিটার রেঞ্জের সার্ফেস টু এয়ার মিসাইল আছে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম আছে। 8টা অ্যান্টিশিপ মিসাইল আছে, যেগুলো রাশিয়ার তৈরি অ্যান্টিশিপ মিসাইল। ভবিষ্যতে ওরা হয়তো ব্রোমোস ইউজ করবে বলা হইতেছে, যেগুলো হয়তো বা ধরতে পারেন আপনি 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, কারণ ব্রাহ্মসের যে ভেরিয়েন্টগুলো ইউজ করবে সেক্ষেত্রে। তো এইগুলো মোটামুটি একটা ভালো ফ্রিগেট বলতে পারেন। অলরেডি টপ 10-এর মধ্যে আসবে না, বাট ভালো, মানে চলে। এছাড়া শিবালিক ক্লাস, ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি শিবালিক ক্লাস ফ্রিগেট আছে ভারতের কাছে বর্তমানে 3টা। শিবালিক ক্লাস 6000 টন ক্যাটাগরির একটা জাহাজ। 6000 টন মানে অনেক বড়, কিন্তু এখানে ভিএলএস আছে 32টা, কিন্তু মিসাইলগুলো ইউজ হয়েছে বারাক 1, যেগুলোর রেঞ্জ খুবই কম। শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বলতে পারেন, 20 কিলোমিটার আশপাশ দা রেঞ্জ, যেটা একটা আদর্শ ফ্রিগেটের মানে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, যেহেতু 6000 টন ডিসপ্লেসমেন্ট বুঝতে হবে। এবং 8টা আছে ব্রাহ্মস মিসাইল। 8টা ব্রাহ্মস মধ্যে এনাফ আই থিঙ্ক, সেই ক্ষেত্রে ঠিক আছে। তবে রাডার বা অন্য অন্য বিষয়ে চিন্তা করতে গেলে এটা পিছিয়ে আছে আসলে। মানে এত বড় জাহাজ তৈরি করছে, কিন্তু তলোয়ার ক্লাস থেকে এটার মানে অ্যাডভান্টেজ ওরকম বেশি নাই। তো ইন্ডিয়ার সবচেয়ে পোটেনশিয়াল ফ্রিগেট যেটা, সেটা হচ্ছে সম্ভাব্য ফ্রিগেট, এইগুলো বর্তমানে এটা হচ্ছে নীলগিরি ক্লাস। 7000 টন ডিসপ্লেসমেন্ট ক্যাটাগরির একটা ফ্রিগেট। এখানে 32টা ভিএলএস আছে, কিন্তু এগুলো বারাক 8 মিসাইল ইউজ করছে, যেটার রেঞ্জ আপনার 100 কিলোমিটার প্লাস। বারাক 8 এর রেঞ্জ, এটা 150 কিলোমিটার রেঞ্জও আছে এক্সটেন্ডেড ভেরিয়েন্ট, কিন্তু ধরেন 100 কিলোমিটার প্লাস। কোন ভেরিয়েন্ট ইউজ করছে সেটা তো আমরা জানি না। আর রাডার হিসেবে দেখেন, মানে 4 সাইড রাডার ইউজ করছে, যেটা এমএফএসটা রাডার, ইসরায়েলের তৈরি। অনেক সুন্দর রাডার, যথেষ্ট আধুনিক, এবং 450 কিলোমিটার হচ্ছে রাডারের রেঞ্জ। এটা মূলত ডেস্ট্রয়ারের সমতুল্য একটা জাহাজ ফিচার ওয়াইজ, কিন্তু অ্যান্টিশিপ মিসাইল দিছে 8টা, যেহেতু ফ্রিগেট তাই 8টা দিছে, কিন্তু 16টা অ্যান্টিশিপ মিসাইল ইজিলি দেওয়া যেত। আমার মনে হয় কি যে দেখেন, ইন্ডিয়া সেই সব ডেস্ট্রয়ার তৈরি করে, সবচেয়ে লেটেস্ট ডেস্ট্রয়ার, সেই ডেস্ট্রয়ারের সাথে আসলে নীলগিরির কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। সাইজ ওয়াইজ, রাডার, ইকুইপমেন্ট সব কিছু একটা ডেস্ট্রয়ারের মতো, শুধু 8টা অ্যান্টিশিপ মিসাইল দিচ্ছে 16টার পরিবর্তে। এছাড়া এটা কিন্তু একটা ডেস্ট্রয়ার সমতুল্য। এটার বর্তমানে 1 থেকে 2টার মতো সার্ভিসে আছে, আর টোটাল তৈরি করবে হলো ওদের প্ল্যান আছে 60টা। 60টা আপনার অলরেডি লঞ্চ হয়ে গেছে বলতে পারেন, 2-1 বছরের মধ্যে সবগুলো কমিশন হয়ে যাবে। বর্তমানে 1 থেকে 2টা আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ভালো ফ্রিগেট, আইডিয়াল ফ্রিগেট। তাহলে ভারতীয় নৌবাহিনীর কাছে ফ্রিগেট কতগুলো আছে, 3 ধরনের মিলিয়ে আমরা ধরতে পারি, যেহেতু লঞ্চ হয়ে গেছে এগুলোকে কাউন্ট করা যায়। 60টা প্লাস ওখানে 8টা তলোয়ার ক্লাস এবং 3টা শিবালিক ক্লাস, তাহলে ওদের কাছে ফ্রিগেট আছে 15 আর 3 18টা ফ্রিগেট আছে, যেগুলো ফ্রিগেট ক্যাটাগরিতে পড়ে, যে না হ্যাঁ এগুলো মোটামুটি ভালো ফ্রিগেট। আর এগুলো তো ওয়ার্ল্ড ক্লাস ফ্রিগেট, নীলগিরি ক্লাস। তারপর আমরা ওদের ডেস্ট্রয়ার ফ্লিটের দিকে তাকাবো। এটা হচ্ছে হ্যাঁ দিল্লি ক্লাস। ভারতের ডেস্ট্রয়ার কতগুলো আছে সেটাও দেখতেছি। দিল্লি ক্লাস এই ধরনের 3টা ডেস্ট্রয়ার আছে ভারতের কাছে। তো দিল্লি ক্লাসের সমস্যা কি দেখেন, এখানে 8টা ব্রাহ্মস মিসাইল আছে, আর এখানে শর্ট রেঞ্জের মতো, মানে শর্ট টু মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স ইউজ হয়েছে, যে 32টার মতো, যেগুলা আপনার ইন্ডিয়ার যে ফ্রিগেটগুলো আছে, যেগুলো নিয়ে আলোচনা করছি তলোয়ার ক্লাস, সেই ফ্রিগেটও এই দিল্লি ক্লাস ডেস্ট্রয়ার থেকে বেটার পজিশনে আছে, আধুনিক। ঠিক আছে, কিন্তু নামে দিছে ডেস্ট্রয়ার। এক সময় হয়তো এইগুলাই মোটামুটি আধুনিক ছিল, বর্তমানে কালের বিবর্তনে এগুলো আসলে চলে না
সত্যি বলতে। এইগুলা 3টা আছে দিল্লি ক্লাস। এছাড়া আছে রাজপুত ক্লাস, এইগুলা হচ্ছে আপনার 3টা আছে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর কাছে, যেগুলো অবসরে যাইতেছে ধীরে ধীরে। এখানে ব্রাহ্মস আছে 8টা, আর শর্ট রেঞ্জ কিছু এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করে। এগুলো আসলে করভেট সমতুল্য যুদ্ধ জাহাজ, এগুলাকে ফ্রিগেটও বলা যায় না, ভালো মানের ফ্রিগেটও এর থেকে অনেক আগে, তো এগুলো করভেট বলতে পারেন। আর এইটা হচ্ছে কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার। কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার ইন্ডিয়ার কাছে আছে 3টা, যেগুলো 7,000 টন প্লাস ক্যাটাগরির যুদ্ধজাহাজ। 32টা ভিএলএস আছে, বারাক 8 ইউজ করে। এমএফএসটা রাডার আছে 450 কিলোমিটার রেঞ্জের, এবং 16টা ব্রাহ্মস মিসাইল আছে, 16টা। তো এটা সরি 16টা হলো আপনার লং রেঞ্জ ব্রাহ্মস মিসাইল, যেগুলো 400 কিলোমিটার প্লাস রেঞ্জ। তাহলে বোঝা যাচ্ছে এটা একটা আইডিয়াল ডেস্ট্রয়ার বলা যায় মরাললেস, যদিও সেকেন্ডারি রাডার এবং কিছু কিছু ঘাটতি ডেফিনেটলি আছে এখানে, নিঃসন্দেহে এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু যথেষ্ট আধুনিক একটা ডেস্ট্রয়ার বলতে পারেন। তো নীলগিরি ক্লাসের সাথে এটার পার্থক্য কী দেখেন, কোনো পার্থক্য নাই কিন্তু সেম, শুধুমাত্র এখানে 16টা ব্রাহ্মস মিসাইল, আর নীলগিরি ক্লাস ফ্রিগেটে ছিল 8টা ব্রাহ্মস মিসাইল। তো এরপর আছে ওদের কাছে বিশাখাপত্তনম ক্লাস ডেস্ট্রয়ার। তো বিশাখাপত্তনম হলো ওই কলকাতা ক্লাস ডেস্ট্রয়ারের একটা ভার্সন বলতে পারেন, কোনো রকম চেঞ্জ নাই, একই। এটাও 7,000 টন ক্যাটাগরির একটা ডেস্ট্রয়ার। এখানেও আপনার 32টা বারাক 8 আছে, 16টা ব্রাহ্মস আছে, এমএফএসটা রাডার আছে, সেকেন্ডারি রাডার সেম, সব সেম, এরকম কোনো পার্থক্য নেই। এই ধরনের আছে 4টা ডেস্ট্রয়ার। তাহলে ইন্ডিয়ার কাছে ডেস্ট্রয়ার কয়টা? বিশাখাপত্তনম আছে 4টা, কলকাতা ক্লাস আছে 3টা, দিল্লি ক্লাস আছে 3টা, রাজপুত ক্লাস আছে 3টা। তাহলে ডেস্ট্রয়ার হলো কয়টা? তো আপনার 13টা ডেস্ট্রয়ার, 13টা। এই 13টা ডেস্ট্রয়ারের মধ্যে আপনার ডেস্ট্রয়ার কয়টা? রাজপুত ক্লাস তো করভেট, দিল্লি ক্লাস হচ্ছে আপনার ফ্রিগেট, মোটামুটি ফ্রিগেট, আর ডেস্ট্রয়ার হলো এই 4 আর 3 7টা হলো ইন্ডিয়ান নৌবাহিনীর ডেস্ট্রয়ার। বাকিগুলোকে ডেস্ট্রয়ার ক্যাটাগরিতে ধরা যাবে না। ইন্ডিয়ান নৌবাহিনীর কাছে একটা ভালো স্ট্রেংথ আছে, সেটা হলো P8I। P8I হচ্ছে আপনার ভারতে স্পেসিফিক একটা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যুক্তরাষ্ট্রের, এবং দুনিয়ার সেরা 3টা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যদি ধরেন তাহলে P8I একটা। আর ভারতীয়রা যদি মানে প্যাট্রিজম দেখায় বলে যে P8I পৃথিবীর সেরা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, সেখানেও তো যুক্তি দেখানো যাবে, কিন্তু সেটা ভুল না, এটাও একটা সঠিক তথ্য বলতে পারেন। P8I এতটাই আধুনিক একটা মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, যুক্তরাষ্ট্রের তৈরি। এই ধরনের 12টা ভারতীয় নৌবাহিনী বর্তমানে অপারেট করে। তো এটা ভারতের জন্য মোরাললেস যথেষ্ট বলা যায়, যথেষ্ট আধুনিক সাবমেরিন শনাক্তের জন্য, এবং যুদ্ধজাহাজকেও শনাক্ত করতে পারে অনেক দূর থেকে, লং রেঞ্জ মিশন পরিচালনা করতে পারে, তো আধুনিক নিঃসন্দেহে। এছাড়া ভারতীয় নৌবাহিনীর কাছে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার আছে 24টা, যেটা MH-60R দুনিয়ার সেরা আপনার অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। এর থেকে ভালো অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, এটাও যুক্তরাষ্ট্রের তৈরি। এগুলো 24টা আছে ভারতীয় নৌবাহিনীর কাছে। এরপরে এই যে আপনার সাবমেরিনে আসি আমরা। সাবমেরিন হিসেবে আছে, দেখতে পাইতেছেন এটা হচ্ছে স্করপিয়ন ক্লাস সাবমেরিন। ইন্ডিয়ান নৌবাহিনীতে স্করপিয়ন ক্লাসের সাবমেরিন আছে 6টা, যেগুলো অলরেডি কমিশন আছে। এগুলোতে এআইপি নাই, এআইপি নাই, এটা একটা ড্রব্যাক, কিন্তু ইন্ডিয়া নিজস্ব এআইপি এখানে অ্যাড করবে ভবিষ্যতে, এখন হয়তো 7-8 বছর লাগবে অ্যাড করতে। তো যথেষ্ট আধুনিক সাবমেরিন এগুলা, ফ্রান্সের তৈরি। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর কাছে কিলো ক্লাস হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে কিনছিল এগুলা, একদম বেসিক ভেরিয়েন্ট যেগুলো। বর্তমানে ইমপ্রুভ কিলো ক্লাস কিন্তু আধুনিক সাবমেরিন, কিন্তু এই কিলো কিন্তু আধুনিক সাবমেরিন না, ঠিক আছে। এগুলো এখন অবসরে যাওয়ার সময় হয়ে গেছে। এই ধরনের 7টা সাবমেরিন আছে ভারতীয় নৌবাহিনীর কাছে। ডিজেল অ্যাটাক এগুলোতেও এআইপি নাই, এআইপি যেগুলো সেটা নাই, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম, যেগুলো সাবমেরিনকে দীর্ঘদিন পানির নিচে থাকতে সহযোগিতা করে, কিন্তু সেটা নাই। তো এই 7টা আছে, যেগুলো রিপ্লেস করতে হবে 2030 সালের মধ্যে। ভারতীয় আরও সাবমেরিনের খবরগুলো আমরা দিয়ে শেষ করে দিই। ভারতীয় নৌবাহিনীর কাছে আরও সাবমেরিন আছে হলো সুষমার ক্লাস, যেগুলো হলো টাইপ 209 শ্রেণীর জার্মান সাবমেরিন। এগুলো অনেক আগের ক্রয় করা। এইগুলো সাবমেরিন আছে 4টা ভারতীয় নৌবাহিনীর কাছে। তো এই 4টা সাবমেরিনকে অবসরে পাঠাইতে হবে, 2030-এর মধ্যে সেটা পাঠাইতে হবে, কারণ এগুলো আর ইউজ করার মতো অবস্থায় নাই খুব একটা, এটার লাইফ টাইম প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ভারতীয় নৌবাহিনীর কাছে আপনার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আছে, এটার জন্য ভালো একটা ছবি আমরা ইউজ করতে পারি।
অরিহান্ত ক্লাস নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আছে 3টা, যেগুলো 6 থেকে 7 হাজার টন ডিসপ্লেসমেন্টের, 6 থেকে 7 হাজার টন ডিসপ্লেসমেন্টের আছে। এগুলোতে আপনার 4টা টিউব আছে। এখানে 2 ধরনের মিসাইল ইউজ করা যায়। 4টা টিউবে হয় আপনার 1500 কিলোমিটার রেঞ্জের 12টা মিসাইল ইউজ করবেন, অথবা 4000 কিলোমিটার রেঞ্জে 4টা মিসাইল ইউজ করবেন, যেটা আপনার মানে ইচ্ছা হয় ভারতের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা ব্যবহার করতে পারবেন। এগুলো আসলে বেসিক সাবমেরিন, সেকেন্ডারি নিউক্লিয়ার অ্যাটাকের জন্য ভারতীয় নৌবাহিনী ব্যবহার করে। এখন এগুলা যেমন ধরেন ফ্রান্সের সাবমেরিন যেগুলো আছে, ধরো ব্রিটেনের নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, রাশিয়ার, যুক্তরাষ্ট্রের, ওগুলোর ধারে কাছেও নাই। ইভেন দো চায়নার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনও আমার মতে ভালো না, ঠিক আছে। ওদের টাইপ 094A ক্লাস যে সাবমেরিন আছে সবচেয়ে লেটেস্ট চীনের, সেটাই আমার পছন্দ না। যেগুলো 12,000 টন ডিসপ্লেসমেন্টের পাশাপাশি আপনার ওইগুলোতে 12টা JL-3 মিসাইল বহন করে, যেগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এবং অলরেডি সেরা মিসাইলগুলোর একটা। তারপর আমার পছন্দ, কারণ ওদের সাবমেরিনগুলোর কোয়ালিটি এখনও অনেক পিছিয়ে আসে। সেক্ষেত্রে ভারত একদম ইনিশিয়াল পর্যায়ে আছে এই সাবমেরিনতে তৈরির ক্ষেত্রে। এই ধরনের 3টা সাবমেরিন ভারতের কাছে আছে। তো এটা হলো ইন্ডিয়ান নৌবাহিনীর সাবমেরিন। তাহলে আমরা একটা কনক্লুশন আসতে পারি, ইন্ডিয়ান নৌবাহিনীর সাবমেরিন কয়টা আছে? স্করপিয়ন ক্লাস আছে 6টা, কিলো ক্লাস আছে 7টা, আর সুষুমার ক্লাস আছে 4টা। তো ডিজেল অ্যাটাক সাবমেরিন কতগুলো আছে? 17টা। এই 17টা ডিজেল অ্যাটাক আছে, আর 3টা আছে নিউক্লিয়ার সাবমেরিন। এছাড়া একটা লিজ নেওয়া সাবমেরিন আছে INS চক্র, যেটা বর্তমানে অ্যাক্টিভ নয়, রাশিয়াতে আছে, মানে আপগ্রেডের জন্য ওখানে ইউজ হইতেছে। আর এই এই 7-8-4 আপনার 11টা, এই 11টা আসলে খুব দ্রুত রিপ্লেস করতে হবে পুরনো সাবমেরিন। তো 6টা সাবমেরিন মূলত আধুনিক। এগুলোকে রিপ্লেস করার জন্য ভারতীয় নৌবাহিনী অলরেডি পরিকল্পনা নিচ্ছে, যেগুলো নিয়ে আলোচনা করতেছি, তাহলে বুঝতে পারবেন। এছাড়া ভারতীয় নৌবাহিনীর কাছে আর কি আছে? এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। এয়ারক্রাফট ক্যারিয়ার, এই ধরনের 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, INS বিক্রান্ত এবং বিক্রমাদিত্য 2টা, যেগুলো 45,000 টন ডিসপ্লেসমেন্টের, ঠিক আছে। 45,000 টন ডিসপ্লেসমেন্টের স্কাই জাম্প প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার। MiG-29 যুদ্ধ বিমান ব্যবহার করে এখানে। বাস্তব কথা বলি, প্র্যাকটিক্যালি এইগুলো আসলে প্রদর্শন করার জন্য ভালো, বা ছোট ছোট রাষ্ট্র বাংলাদেশের মতো দেশের বিরুদ্ধে এগুলো কাজে দিতে পারে, কিন্তু বড় যেসব রাষ্ট্র আছে শক্তিশালী নৌবাহিনী, ওদের বিরুদ্ধে এইসব এয়ারক্রাফট ক্যারিয়ার কোনো ভ্যালু নাই। কারণ স্কাই জাম্প প্রযুক্তির এয়ারক্রাফট ক্যারিয়ার বর্তমান যুগে অচল, সত্যি বলতে অনেকটাই অচল। এগুলো এখন খুব কাজে লাগে না। তো এগুলা ভারত তাদের নিজস্ব শক্তি প্রদর্শন বা দেখানোর জন্য ইউজ করে। তবে এগুলোর টাকা নষ্ট আমি মনে করি, এগুলোর জন্য টাকা ব্যয় করা কোনোভাবেই উচিত হয় নাই। ওরা হয়তো ভালো বোঝে, বাট আমার মতে এটা সঠিক না। এরপরে তাছাড়াও এটার আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে চাইতেছে ভারত, মানে একসঙ্গে 3টা ইউজ করবে। এই কারণে সম্ভবত সেটা হবে INS বিশাল বা সামথিং ওরকম কিছু একটা, যেটা আপনার ওই একটু বড় হবে, 65,000 টনের হতে পারে, ঠিক আছে। 65,000 টনের হতে পারে, কিছুটা বেটার। কিন্তু এই যে আপনার এমালস ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল সিস্টেম, এটা যদি থাকে অ্যাড করে, তাহলেই সেটাকে এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে ভালো বর্ণনা করা যায়। এছাড়া সেটাকে ভালো এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে বলা যাবে না। তো ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে তেমন কোনো শক্তিশালী বিষয় নয় বর্তমান বিবেচনা অনুযায়ী। তবে এখানে রাফাল অ্যাড করবে, ভবিষ্যতে রাফাল অ্যাড করলে কিছুটা আধুনিক পর্যায়ে যাবে। তো এইটি হচ্ছে ওভারঅল ভারতীয় নৌবাহিনী। তো ভারতীয় নৌবাহিনীকে কিন্তু আপনি হেলাফেলা করতে পারেন না, যথেষ্ট আধুনিক। কারণ ওদের কাছে 13টা ডেস্ট্রয়ার আছে, মানে আইডিয়াল ডেস্ট্রয়ার আছে আপনার, আমি যদি চিন্তা করি 60টা। তারপরে ওদের কাছে আইডিয়াল ফ্রিগেট আছে প্রায় 25টার মতো, যেহেতু ওদের ডেস্ট্রয়ারগুলো ফ্রিগেট ক্যাটাগরিতে নিয়ে নেই দিল্লি ক্লাসগুলোকে। তাহলে 25টা ফ্রিগেট, 60টা ডেস্ট্রয়ার, 17টার মতো ডিজেল সাবমেরিন, অ্যাটাক সাবমেরিন, এছাড়াও 3টা নিউক্লিয়ার সাবমেরিন, মেরিটাইম পেট্রোলের এয়ারক্রাফট আছে, তারপরে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার আছে। তো ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই ওরকম শক্তির দিক থেকে চিন্তা করতে গেলে। তো এটা হলো ভারতীয় নৌবাহিনীর স্ট্রেংথ। যেটা দেখেন, ভারতের যে ম্যাপ দেখতে পাইতেছেন, ভারত কিন্তু চায়না থেকে বেটার জিওগ্রাফিতে বেটার পজিশন আছে, ও ওপেন সিতে কোনো ধরনের বাধা ছাড়া প্রবেশ করতে পারে। এবং বিশ্বের অন্যতম মেরিটাইম যে চোক পয়েন্ট আছে, সেগুলো ভারতের অনেকটা নখদর্পণে বলতে পারেন। কারণ এই দেখেন, হরমুজ প্রণালী, এখানেও ভারত
ইস্যু তৈরি করতে পারবে। গলফ অফ এডেন যারা আপনার ইয়া সুইস কাল দিয়ে এখান থেকে বাণিজ্য করে, সেখানেও ভারত চাইলে চোখ পয়েন্টে বাধা দিতে পারে। এখানে মালাক্কা প্রণালী, এখানে ভারতের তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিশাল অবস্থান আছে, সেক্ষেত্রে এখানেও বাধা তৈরি করতে পারে। এছাড়া ভারত মহাসাগরের নিজের সমুদ্র, সেখানে এখানেও তো বাধা তৈরি করতে পারবেই। তো এগুলো হলো ভারতের একটা স্ট্রেংথ এবং শক্তি। নিঃসন্দেহে এটাকে মানে ছোট করার কিছু নয়। ভারতীয় নৌবাহিনী যথেষ্ট আধুনিক। এখন ভারতীয় নৌবাহিনীর যে শক্তি, সেটার বিরুদ্ধে কিন্তু পাল্টা ব্যবস্থাও আছে অনেক দেশের। সেটার পাল্টা ব্যবস্থাটা কী বা কীভাবে নিতেছে সেটা নিয়ে একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। এইখানে আপনারা দেখতে পাইতেছেন, এই যে পয়েন্টটা দেখেন, এখানে ভারতীয় নৌবাহিনীর নিজস্ব একটা বেস করতেছে পারমাণবিক সাবমেরিন রাখার জন্য। তো এটার ভারতীয় নৌবাহিনীর প্রতিদ্বন্দ্বী আসলে কারা বা কীভাবে প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করতেছে? এটা বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, হ্যাঁ এটা পেশা হলো পাকিস্তান, এটা ইন্দোনেশিয়া। তো এইসব রাষ্ট্র নিজেদের শক্তি বৃদ্ধির জন্য চায়না পুশ করতেছে, যাতে এইসব রাষ্ট্র নিজেদের শক্তিটা বৃদ্ধি করে। পাশাপাশি চায়না নিজেও আপনার এই অঞ্চলে শক্তি বৃদ্ধি করতেছে। এই যে মালাক্কা প্রণালী দেখেন, মালাক্কা প্রণালীর এটা হলো মালয়েশিয়া, এটা হলো ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়ার কিন্তু আপনার বড় শেয়ার আছে ভারত মহাসাগরে, এই যে এই পার্টটা দিয়ে। তো ইন্দোনেশিয়াও কিন্তু একটা রাইজিং নৌবাহিনী, অনেক বড় নৌবাহিনী হইতেছে। তো ইন্দোনেশিয়ার নৌবাহিনী কিন্তু ভারতের জন্য একটা পেশার। এখন বলতে পারেন যে ভারতের সাথে ইন্দোনেশিয়ার সম্পর্ক খারাপ না বা টেরিটোরিয়াল কোনো ডিসপিউট নাই, কিন্তু আগামী দিনে হবে। কারণ যখন আপনার শক্তি বাড়বে তখন কিন্তু আপনি শক্তি প্রদর্শন করবেন, যখন শক্তি নেই তখন আপনি শক্তি প্রদর্শন করবেন না। যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আপনি যদি দেখেন, এই সবটাই ভারতের। তখন তো ঝামেলা লাগবে। ইন্দোনেশিয়া নৌবাহিনী জনশক্তিশালী হবে, মাছ ধরা সহ বিভিন্ন ইস্যু নিয়ে দেখবেন এইসব জায়গায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে ইন্দোনেশিয়ার সাথে ইন্ডিয়ার। এটা হবে, আজ নয় তো কাল হবে। আবার বিপরীতে আপনার চায়না নিজেও এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াইতেছে কৌশলে। এখন সরাসরি হয়তো চায়না ঘাঁটি করতেছে না, কিন্তু ঘাঁটির পরিবর্তে পূর্বেই ঘাঁটি তৈরি করে রাখতেছে এক ধরনের, যেগুলা অন্য দেশকে মিলিটারি বেস তৈরি করে সহযোগিতা করতেছে, যেখানে ভবিষ্যতে চায়নার বিমানবাহী রণতরী বা সাবমেরিন এগুলো আসবে এবং এগুলোকে ক্যাপচার করার চেষ্টা করবে। তো শ্রীলঙ্কায় অলরেডি দুইটা অবস্থান তৈরি করছে, একটা হলো হাম্বারতোতা পোর্ট, এছাড়া শ্রীলঙ্কা নৌবাহিনীর বেস। বাংলাদেশের নৌবাহিনীর বেস তৈরি করে দিতেছে কক্সবাজারে, এছাড়া আরেকটা বেস তৈরি করে দিতেছে আপনার ওই বানুজা শেরে বাংলা বরিশালের পটুয়াখালীতে। আর মিয়ানমারও একটা সিতইতে বেস করে দিছে, পোর্ট আর কি অ্যাকচুয়ালি। এছাড়া আপনি যদি এখানে দেখেন, এটা থাইল্যান্ডে অলরেডি চীনের সামরিক উপস্থিত আছে এবং ভবিষ্যতে এখানে একটা ঘাঁটি করবে। তো সেক্ষেত্রে ভারতকে কিন্তু মোটামুটি আটকানোর একটা ব্যবস্থা করতেছে, যে না হ্যাঁ আমরাও তোমার বিপরীতে ভালো একটা অবস্থান তৈরি করতেছি। এবং চায়না নৌবাহিনী ভারতীয় নৌবাহিনীর চেয়ে অনেক শক্তিশালী। আর এই যে দেখতে পাচ্ছেন আইএনএস ভার্সা, এটা হচ্ছে ইন্ডিয়ার একমাত্র ডেডিকেটেড সাবমেরিন বেস এবং পারমাণবিক সাবমেরিন এখানে ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী। তো পারমাণবিক সাবমেরিন লুকাই রাখার জন্য মানে টানেল ইউজ করতেছে। পৃথিবীর খুব কম দেশেরই আছে এই ধরনের টানেল, যেগুলো লুকাই রাখার মতো মাটির নিচে বেস। চায়নার আছে, যুক্তরাষ্ট্রের আছে, রাশিয়ার আছে, নরওয়ের আছে। নরওয়ের একশো মানে সোভিয়েত আমলের জন্য আছে, ব্রিটেনের আছে, ফ্রান্সের আছে, এরকম কয়েকটা দেশের আছে আর কি। তো ভারতীয় নৌবাহিনীর যে সাবমেরিন, সেই সাবমেরিনের মিসাইল রেঞ্জ আপনারা দেখতে পাইতেছেন ছবিতে। তো এইগুলা হচ্ছে আমরা এই যে 1500 কিলোমিটার রেঞ্জে, এখানে আপনার মাইল কিন্তু এই যে 430 মাইল দেখাই যাচ্ছে। আর এটা হলো 2000 মাইল রেঞ্জে আপনার কতটা ক্রস করবে। তো চীনের একটা বড় অংশই কিন্তু ওদের ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের আন্ডারে চলে আসে, কিন্তু পুরোপুরি আসে না, পুরোটা আসে না সেকেন্ডারি নিউক্লিয়ার স্টেকে, যেটা নিঃসন্দেহে একটা ভালো অবস্থা। তো ভারতীয় নৌবাহিনীর এই সক্ষমতাকে আমরা তো টলারেট করব না। এক্ষেত্রে আমাদের কোন কোন দেশ কী কী ব্যবস্থা নিয়েছে আমরা যদি দেখি, এর এই পাশে হলো পাকিস্তান, ঠিক আছে, এটা হলো পাকিস্তান, এটা ইন্ডিয়া, এটা হলো এখানটা বাংলাদেশ, এটা মিয়ানমার, ধরেন এটা মিয়ানমার, এটা থাইল্যান্ড, এটা মালয়েশিয়া, এটা ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, এটা হলো ইয়েমেন, ওমান, আরব আমিরাত, সৌদি আরবিয়া। তো যাই হোক, এখন পরিকল্পনা যদি দেখেন, ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা অনেক। তো এর বিপরীতে আপনি সমান শক্তি দিয়ে ভারতীয় নৌবাহিনীকে আটকাতে পারবেন না, কোনোভাবে আটকানো সম্ভব না। কিন্তু
সমান শক্তিতে আটকা দিতে হলে আমার সমান শক্তি লাগবে। তো ভারতীয় নৌবাহিনীর সমান শক্তি আমাদের অর্জন করা সম্ভব না, অর্থনীতি নেই আমাদের। আমাদের যদি অর্থনীতি থাকতো ডেফিনেটলি এটাকে মোকাবেলা করতে পারতাম। কিন্তু ভারত নিজে একটা বড় ইকোনমি, ঠিক আছে, $4 ট্রিলিয়ন একটা ইকোনমি, ওদের জনসংখ্যা বেশি, সেক্ষেত্রে ওরা ওদের মতো করে সাজাবে আর আমরা আমাদের মতো করে পরিকল্পনা করব। এখন বলতে পারেন যে পরিকল্পনা করে কি আমরা সফল হব? হ্যাঁ, সফল হব, কিন্তু কোন অর্থে? আমরা সমানে সমানে ভারতের সাথে পারবো না। ভারত যদি পূর্ণ শক্তি ব্যয় করে বাংলাদেশকে অবশ্যই পরাজিত করা সম্ভব, সেটা যে কোনো কনটেক্সটে পরাজিত করা সম্ভব, কিন্তু হট কস্ট, ওরা কতটা মূল্য দিবে তার জন্য, এটা হলো বড় কথা। ধরেন বাংলাদেশকে দখল করতে যায়, বাংলাদেশ নৌবাহিনীকে নেভাল ব্লক দিতে যায়, সব কিছু করে যুদ্ধ করতে যায়, ওদের ভারতীয় নৌবাহিনীর দেখা বা ভারতীয় সামরিক শক্তির 40% ধ্বংস হয়ে গেল, আছে 60%। ভারত কি সার্ভাইভ করবে? কোনো দিনও সার্ভাইভ করতে পারবে না। পরের দিনই পাকিস্তান এখানে হামলা দেয়, পাকিস্তান কাশ্মীর দখল করে ফেলাইবে। বাস্তব এটাই হলো মানে খেলা। সেম কাজটা চায়নাও করতে পারে, চায়নাও দখল করে ফেলতে পারে। তো আমাদের ভারতীয় নৌবাহিনী বা সামরিক শক্তির একটা, আমরা যেহেতু নৌবাহিনী নিয়ে আলোচনা করতেছি আজকে, তো নৌবাহিনীর একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আমরা ধ্বংস করার অ্যাবিলিটি অর্জন করব, তাহলে আমরা নিরাপদ থাকবো যে না, আমি এর সাথে যুদ্ধ করতে গেলে আমার এতটা ক্ষতি হবে, তো এতটা ক্ষতি আমি মেনে নিতে পারবো না। এতটা ক্ষতি মেনে নিতে হলে অন্য অন্য দেশ আমাদের থেকে আগাই যাবে এবং আমরা ঝামেলায় পড়ে যাব। তো এই ধরনের চোরাবালিতে কেউ পড়তে চাবে না, স্পেশালি ভারত তো ডেফিনেটলি পড়তে চাইবে না আমার বলে বিশ্বাস। তো এই পয়েন্টটা আমরা এখন, কিন্তু আমরা ভারতীয় নৌবাহিনীর তেমন কোনো ক্ষতি করতে পারবো না। বাস্তব কথা, আজকে যদি যুদ্ধ হয়, ভারতীয় নৌবাহিনী আমাদেরকে একদম ধ্বংস করে ফেলবে। মানে বাংলাদেশ নৌবাহিনী কিছুই করতে পারবে না বলতে পারেন, হয়তো দুই একটা ক্যাজুয়ালিটি ঘটাইতে পারে সাবমেরিন টাবমেরিন দিয়ে এদিক ওদিক করে, কিন্তু বাস্তব কথা হচ্ছে কিছুই করা যাবে না। কারণ আমাদের ওরকম কোনো অ্যাবিলিটিই নাই যে ভারতীয় নৌবাহিনীর সামনে দাঁড়াবো। ওদের একটা বা দুইটা ডেস্ট্রয়ার আসবে, পুরো নৌবাহিনী ধ্বংস করে দিয়ে চলে যাবে। তো এক্ষেত্রে আমাদের মানে বর্তমানে ভারতের যে পজিশন আছে, সেই পজিশনকে রুখতে জন্য আমাদের 6টা সাবমেরিন লাগবে বর্তমানে, মিনিমাম। এটা মিনিমাম। ভবিষ্যতে যেটা আছে সেটার জন্য লাগবে 10 থেকে 12টা। এখন বলতে পারেন এত সাবমেরিনকে অপারেট করা সম্ভব? ডেফিনেটলি সম্ভব। এটা কি খুব একটা এক্সপেন্সিভ নাকি? পাকিস্তানের মতো ঢুকে পড়া ইকোনমি, ওরা 8টা সাবমেরিন চীন থেকে অর্ডার দিচ্ছে এবং 3টা নিজেদের আপগ্রেড করতেছে। বর্তমানে 5টা আছে, 2টা রিপ্লেস করে ফেলবে, তাও 3টা আপগ্রেড করে থাকার পরও 11টা সাবমেরিন পাকিস্তান অপারেট করবে। তো এছাড়াও পাকিস্তান বড় বড় ফ্রিগেট শ্রেণীর মানে জাহাজ অপারেট করবে, ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার মিলে ইউজ করবে হলো 20টা। তো বাংলাদেশ কেন পারবে না? আমার 20টা দরকার নেই, আমার একটা মিনিমাম লেভেলের একটা অবস্থান তো থাকা দরকার। এটা কিন্তু এখানেই শেষ না, কারণ আপনাকে এটা করতে হবে। ভারতীয় নৌবাহিনী যেভাবে শক্তিশালী হতেছে এবং ভবিষ্যতে হবে, সেটা অভাবনীয়। যেমন নীলগিরি ক্লাস সাবমেরিন ফ্রিগেট, যেটা আপনাদের বলেছি একটু পূর্বে, আমি দেখাইতেছি। নীলগিরি ক্লাস, এটা ভারতীয় নৌবাহিনীর যে নীলগিরি ক্লাস ফ্রিগেট, এটার আপগ্রেড সংস্করণ অলরেডি ওরা কাজ করতেছে। যেই ফ্রিগেট না, যেই ধরনের ফ্রিগেট 60টা ভারতীয় নৌবাহিনীতে আগামী দিনে যুক্ত হবে, আরও 60টা। বর্তমানে 60টা মানে বলতে পারেন যুক্ত হয়ে আছে, আরও 60টা যুক্ত করবে, মানে 14টা ফ্রিগেট, যেগুলো ডেস্ট্রয়ার সমতুল্য ফ্রিগেট। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর একটা প্রকল্প আছে, ডেস্ট্রয়ারের ফিউচার প্রকল্প, যেগুলো নিয়ে ভারতীয় নৌবাহিনী কাজ করতেছে। এখানে আমার কাছে ছবি নেই বর্তমানে। প্রজেক্ট 15B শ্রেণীর প্রজেক্ট 15B, এটা 15,000 টনের ক্যাটাগরির একটা জাহাজ হবে, 12 থেকে 15,000 বলতে পারেন, 15,000। সেখানে আপনার 112টা প্লাস বা 128টার মতো ভিএলএস থাকতে পারে। এতগুলা ভিএলএস থাকবে, মানে ওইগুলা ক্রুজার শ্রেণীর, এবং সেগুলা তৈরি করতে হতে পারে ভারত কয়টা, মানে পর্যায়ক্রমে 4টা বা 4টা 8টা, অ্যাটলিস্ট 8টা তৈরি করবে, সেখানেও একটা বড় বিষয়। তারপরে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন প্রজেক্ট কিন্তু এখানেই শেষ না। ভারতীয় নৌবাহিনীর অনেক সাবমেরিন প্রকল্প আছে, যেমন ওদের বর্তমানে আন্ডারলাইনে কোনগুলো আছে? 75I, 75I আন্ডারে ভারতীয় নৌবাহিনী আপনার ছটা সাবমেরিন কিনবে। অলরেডি এই বিষয়ে জার্মানির সাথে মোটামুটি বলা যায় ডিল ফাইনাল বলা যায়। তো জার্মানিকে ডিল ফাইনাল করবে জার্মানির সাথে, যেখানে ওরা সাবমেরিন নেবে হলো আপনার 214 শ্রেণীর সাবমেরিন যেগুলো আছে। তার্কির যে রাইস ক্লাস হিসেবে আপনারা জানেন, তার্কি প্রযুক্তি নিয়ে তৈরি করছে। তো বা গ্রিস অপারেট করে সেম সাবমেরিন, তারপর দক্ষিণ কোরিয়া অপারেট করে সেম সাবমেরিন। এগুলো মানে প্রযুক্তি সহ বিক্রি করছে জার্মানি। সেম সাবমেরিনটা আপনার ইয়াও ইউজ করবে, ভারত ইউজ করবে 6টা, যেগুলো অনেক আধুনিক সাবমেরিন রিপ্লেস করবে, যদিও এগুলো পুরনো সাবমেরিনগুলোকে রিপ্লেস করবে। এছাড়া
ভারতের নিজস্ব পরবর্তী স্করপিয়ন ক্লাস যে সাবমেরিনটা বর্তমানে ভারত অপারেট করে, এর এক্সটেন্ডেড হিসাবে 3টা আরও অতিরিক্ত সাবমেরিন নেবে ভারতীয় নৌবাহিনী, 3টা সাবমেরিন অতিরিক্ত নেবে। তাহলে ওদের সাবমেরিন 9টা সাবমেরিন এসেছে নতুন 2035 বা 40 সালের পূর্বেই, বলে 35 বা 37 সালের মধ্যেই চলে আসবে 9টা সাবমেরিন। পরবর্তীতে ভারতীয় নৌবাহিনী নিজস্ব প্রকল্পে সাবমেরিন আগাবে, নিজস্ব প্রকল্পে প্রজেক্ট 76-এর আন্ডারে সাবমেরিন উৎপাদন করবে, ডিজেল অ্যাটাক সাবমেরিনই, সেখানে আরও 8টার মতো সাবমেরিন নিজেরা উৎপাদন করবে, এবং সেটা 2040-এর পূর্বেই ওরা বলতেছে। এবং ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের প্রকল্প আছে বর্তমানে, যেগুলো ছোটো সাবমেরিন 6 থেকে 7 হাজার টন, কিন্তু এ না 12,000 টন ক্যাটাগরির সাবমেরিন ভারত তৈরি করবে, এবং সেটা 2 থেকে 4টা, প্রথমে 2টা, পরবর্তীতে আরও 2টা এক্সটেন্ড করবে। এবং ভারতীয় নৌবাহিনী এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতেছে, তবে এয়ারক্রাফট ক্যারিয়ার আমার মনে হয় না যে খুব একটা সুবিধা করতে পারবে। যদি স্কাই জাম্প প্রযুক্তির হয় তাহলে অনেক সমস্যা, কারণ বিমান তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে উঠতে পারে না, এটা একটা সমস্যা। এবং ভালো লোড নিয়ে উঠতে পারে না, খুব দ্রুত বিমান টেক অফ করতে পারে না, এগুলো একটা বড় সমস্যা এই ধরনের প্রযুক্তির ক্ষেত্রে। তো ইমালস লাগবে। তো এটা ভবিষ্যতে ভারত করবে কি না, তবে ভারতের এতক্ষণই এতগুলা বিমান অপারেট করার মতো, বিমানবাহী রণতরী অপারেট করার মতো ইকোনমি নাই ইমালস প্রযুক্তির, কারণ সেটা অনেক ব্যয়বহুল। কারণ ভারতের ইকোনমি 4 ট্রিলিয়ন, যদিও বড়, কিন্তু সেক্ষেত্রে সমস্যাও আছে, কারণ ওদের এত বড় নৌবাহিনী, পাশাপাশি ওদের জনসংখ্যা বেশি, তো সেক্ষেত্রে এতটা ব্যয় করা যায় না। 3টা এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেট করতে হলে 150 বিলিয়ন অ্যাটলিস্ট বাজেট থাকা দরকার, যেহেতু ভারতীয় এয়ারফোর্স এবং আর্মিও যথেষ্ট স্ট্রং পজিশনে আছে। তো সব মিলিয়ে ভারতীয় নৌবাহিনীর ফিউচার আরও ভালো পজিশনে যাবে বিভিন্ন ক্ষেত্রে, যেমন আরও 6টা এক্সট্রা P-8I নেবে, প্ল্যান করতেছে, এক্সট্রা RS-60 MS-60 আর রোমিও হেলিকপ্টার যেটা 87 সেগুলো নিতেছে, তারপরে 15টার মতো MQ-9 রিপার ড্রোন, যেগুলো খুবই আধুনিক ড্রোন, ওয়ার্ল্ডের সেরা ড্রোন বলতে পারেন ওই ক্যাটাগরিতে, সেগুলো কিনতেছে। তো আসলেই একটা ভালো পজিশনে চলে যেতেছে ভারতীয় নৌবাহিনী, যেটাকে আমার মনে হয় আমাদের জন্য বড় একটা থ্রেট, এবং সেটাকে মোকাবেলা করা সম্ভব। এবং খুব কঠিন যে মোকাবেলা করা তা কিন্তু না, অনেকে মনে করতে পারেন এটা হয়তো কঠিন, কিন্তু কঠিন না। দেখেন, পাকিস্তান 20টা ভালো জাহাজ মানে নিতেছে, আর 11টা সাবমেরিন। পাকিস্তান নৌবাহিনী একদিন ডিটেলসে আলোচনা করা যাবে, তখন বুঝতে পারবেন। তো এখানে ভারতীয় নৌবাহিনীর কিন্তু অ্যাটলিস্ট 40%কে এখানে ডেপ্লয় করতে হবে ইয়ার বিপরীতে, পাকিস্তানের বিপরীতে, মানে হেড টু হেড। ভারতীয় নৌবাহিনীর 40%, 2030-এর পর দিয়ে ভারতীয় নৌবাহিনীর 40% আর পাকিস্তান নৌবাহিনীর 100% এক সমান, এরকম হবে বিষয়টা। তাহলে আর ভারতীয় নৌবাহিনী থাকে কত? 60% শক্তি থাকতেছে। তো 60%-এর মধ্যে যদি ধরেন আমি বাংলাদেশ, আমার তো পাকিস্তানের মতো হওয়া সম্ভব, ইকোনমি আছে, কিন্তু আমি ধরলাম পাকিস্তানের মতো আমি হইতে পারলাম না, আমি কমাই ধরলাম 30%। ওকে ফাইন, 30%ও সম্ভব না, 20%, এটা তো সম্ভব। না হলে তো নৌবাহিনী চালানো দরকার নেই। তাহলে ভারতীয় নৌবাহিনী আর অবশিষ্ট থাকে কত? 40%। তো আপনার কি মনে হয় যে ওদের 40% শক্তি চায়নার মতো রাইজিং স্টারকে, এবং কিছু কিছু উত্তেজনা তো আছে, যেমন পাশে যদি কারো শক্তিশালী থাকে আপনি অনিরাপদ বোধ করবেন যদি সে আপনার বন্ধু না হয়। তো সামরিক ক্ষেত্রে কারো আসলে বন্ধু হয় না ওরকম। তো ইন্দোনেশিয়া যেভাবে রাইজিং হইতেছে, ওদের তো কিছুটা হলেও থ্রেট মনে করে, তাই না? তারপরে শ্রীলঙ্কা আছে, বা এইসব আরব কান্ট্রি আছে যারা শক্তিশালী হইতেছে, এইসব জায়গা থেকে কিছুটা হলেও ভারতের উপরে প্রেশার পড়বে। তো আমরা যদি ইন্ডিয়ার সামরিক শক্তির 20 থেকে নৌবাহিনীর 30% শক্তি আমরা অর্জন করতে পারি, আমার মনে হয় আমাদের জন্য এনাফ। এই জন্য আমাদের কি লাগবে? সাবমেরিন লাগবে বেশি করে, ধরেন অ্যাটলিস্ট 8টা সাবমেরিন আর 12টার মতো ফ্রিগেট এবং লাইট করভেট বলতে পারেন, লাইট ফ্রিগেট এবং ফ্রিগেট। কারণ আমাদের একদম আজে বাজে করভেট নিলে হবে না, ভালো মানের 6টা করভেট নিতে হবে যেগুলো ফ্রিগেট সমতুল্য, আর 6টা ফ্রিগেট নিতে হবে, 12টা, আর 8টা সাবমেরিন যদিও আপাতত নেয়, তাহলে আমাদের কিন্তু মোটামুটি হয়ে যায় অ্যাটলিস্ট আর কি। এছাড়া মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট আর যা যা লাগে সেগুলো নেবে। এক্ষেত্রে খুব একটা বেশি যে ব্যয় হয় তা কিন্তু না। সাবমেরিনে ব্যয় হবে 3 বিলিয়ন, আর এখানে 12টার জন্য আরও ব্যয় হবে কত? 5 বিলিয়নের মতো। তো 8 বিলিয়ন আপনি যদি ব্যয় না করতে পারেন একটা নৌবাহিনীকে স্ট্যান্ড দাঁড় করার জন্য, আর সব মিলে আরও 2 বিলিয়ন, তো 10 থেকে 12 বিলিয়নই ব্যয় হলো। 10-12 বিলিয়ন যদি আপনি
প্রতি বছর 1 বিলিয়ন করে না ব্যয় করেন, আপনি 460 বিলিয়নের ইকোনমি বা 450 থেকে 60, আপনি চালাবেন কীভাবে নৌবাহিনী বা সামরিক শক্তি? তো ডেফিনেটলি এটা করতে হবে। তো আজকে এখানেই, পরে আবার আলোচনা করব অন্য কোনো বিষয়।